কিছু পাওয়া গেছে, কিন্তু এগুলো আসলে দিনের শেষে এবারকার নির্বাচনের যে মূল চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের তুলনায় এগুলো মেজর না। এগুলো প্রত্যেকটা যদি এফেক্টিভ হয়েও থাকতো, মূল চ্যালেঞ্জ হচ্ছে আসলে নিরাপত্তা বা আইন শৃঙ্খলার অবস্থা ভালো থাকে কিনা। ফরিদ ভাইয়ের সাথে আমি একটা জায়গায় একমত। ধরুন অন্য সব স্বাভাবিক সময়ে নির্বাচন হলে যে আইন শৃঙ্খলার কি পরিস্থিতি হবে, তখন আমি চোখ বন্ধ করে সরকার নির্বাচন কমিশনকে বলতাম, আমি মারামারি করতে চাই, আমি আমার প্রার্থীর হয়ে মারামারি করব, তার ভোট ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে আসব, ব্যালট স্টাফিং করব, রাতের বেলা ভোট দেব, আমি দেব। এখন আমি ওকে সাধু হতে বলার দরকার নাই। আমরা একসময় আওয়ামী লীগকে দেখতাম, আমি একদিন এক আওয়ামী লীগের একজন এমপি, তখনকার সিটিং এমপি, আমি বলছি ভাই একটু ওয়াজ করেন গিয়ে আপনি, জনগণ যদি ভালো না হয় তাহলে কিভাবে হবে, জনগণকে ভালো হতে হবে। আমরা তখন যে কথাটা বলার চেষ্টা করতাম সেটা হচ্ছে আমরা একটা সরকার পুষি বিরাট অঙ্কের টাকা দিয়ে, ডেভেলপমেন্ট বাজেটের বাইরে পুরোটাই হচ্ছে অপারেশনের কস্ট, এর বাইরে আমরা ঘুষও দিই তাদেরকে বিরাট অঙ্কের। তো ওই সরকারকে এগুলো ঠিকঠাক করতে হবে। ধরুন আমরা বলছি পুলিশের মনোবল ভেঙে গেছে, পুলিশকে কি বেতন কম দিয়েছে এই জন্য? এই যে আইন শৃঙ্খলার অবস্থা ভালো করতে পারে নাই, কোনো পুলিশের বেতন কম হয়েছে? দেশের অর্থনীতি সংকুচিত হয়ে যাওয়ার কারণে কিন্তু প্রাইভেট সেক্টর, সেলিম ভাই ব্যবসার সাথে জড়িত দীর্ঘদিন থেকে, উনি এগুলোর সবই ভুক্তভোগী হবেন। এটার মাসুল প্রত্যেকটা মানুষ দিচ্ছে, ওনারা তো দেন নাই। সো আমি কিন্তু এভাবে বলতে পারি যে আপনাকে টাকা পয়সা দিয়ে আমরা পুষি, মন্ত্রী সরকার থেকে, মন্ত্রী থেকে একেবারে গ্রাসরুটে যিনি দায়িত্ব পালন আপনাকে করতে হবে। কিন্তু এবারকার সিচুয়েশন ভিন্ন, এটা বলছি। কয়েকটা চ্যালেঞ্জ আছে। বিএনপি জামাতের সাথে সংঘাত হতে হতে এটা আস্তে আস্তে বেশ টাফের হয়ে দিকে চলে যাচ্ছে। সো জামাত যেসব জায়গায় শক্তিশালী আছে ওখানে বিএনপির সাথে ঝুঁকি আছে। প্লাস বিএনপির ওই যে বললাম প্রচুর ক্যান্ডিডেট জমে গিয়েছিল, স্বতন্ত্র কি পরিমাণ দাঁড়ায়, বিএনপির মধ্যেও কিন্তু সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। সো এই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ চ্যালেঞ্জের মুখে পড়বে। তবে যদি তারা ডিসাইড করেন, বিশেষ করে সেনাবাহিনী বা সেনাবাহিনীর সংখ্যা বেশি এবং এবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকবে, এই যে বলছিলাম যে সংস্কারে কি হচ্ছে, আমরা আমাদের সংস্কারে প্রপোজ করেছিলাম শেখ হাসিনা কিন্তু আরপিও চেঞ্জ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সামরিক বাহিনীকে রাখেনি। এটা আগে ছিল, শেখ হাসিনা বের করে ফেলেছিলেন, আমরা আবার যোগ করেছি। ফলে তারা চাইলে অ্যাকশন নিতে পারবেন, সেভাবে পারবেন না। আগে স্ট্রাইকিং ফোর্স হিসেবে যে রেখে দিয়েছেন, কোনো একজন ম্যাজিস্ট্রেট না ডাকলে আপনি কিছু করতে পারবেন না। তো এখন সেনাবাহিনী যদি বিশেষ করে খুব ভালো স্টেপ নেয়, এবং সেটা ইলেকশনের দিন এর আগেই বেশ কিছু স্টেপ নিয়ে বার্তা দিতে হবে সারা দেশে যে আমরা টাফ আছি। সো এগুলো যদি করে তাহলেও মোটা দাগে আমরা একটা ভালো নির্বাচন পাবো, এবং এই নির্বাচনেই রাজনৈতিক দলগুলোর এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং লাগবে, এটাই বলছে। আর আন্ডারস্ট্যান্ডিং এর অ্যাপিল সরকার করতে পারার কথা না, কিন্তু সরকারের উচিত হবে তাদের মধ্যে দূরত্ব যতটা কমিয়ে আনা, তাতে সংঘাতের ঝুঁকি কমবে, প্রিভেন্টিভ এক ধরনের মেজার্স আর কি। আপনার কি মনে হয় যে আমরা যে আশঙ্কাগুলো করি সাধারণত নির্বাচনের আগে, যে বড় দলগুলো এর আগে আমরা দেখেছি এরকম না, ভোট কেন্দ্র দখলের একটা শঙ্কা, আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারটাও আছে, সেই শঙ্কাটাও কিন্তু মানুষের মধ্যে আছে। দুটি শঙ্কার জায়গা থেকে আমরা কতটুকু আসলে মুক্ত থাকতে পারি? চেষ্টা খুব বেশি হবে বলে মনে হয় না, কারণ হচ্ছে আমি অন্তত বিএনপির ক্ষেত্রে দেখেছি, জামাতও এই চেষ্টা করবে বলে আমি বিশ্বাস করি না। এই দুটো দলেরই দিক থেকে, আমি বিএনপির কথা বলছি, সর্বোচ্চ পর্যায় থেকে এই ধরনের ব্যাপার নাই। জামাতের সর্বোচ্চ না হলেও জামাতের রিসেন্ট একটা জিনিস আমাদেরকে একটু নিশ্চয়ই আতঙ্কিত করেছে, যে একটা অনলাইন মিটিংয়ের আমাদের কাছে একটা তথ্য এসছে, জামাতের গুরুত্বপূর্ণ একজন নেতার সাথে একটা ইসলামী ব্যাংকের একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, তারা কিভাবে ভেতরে থাকলে কিভাবে কি করবেন, বাইরে থাকলে কিভাবে কি করবেন, তাদের দিক থেকে এই ধরনের প্রবণতার সম্ভাবনা আছে। ওই যে বললাম যে ভেতরে দায়িত্ব পালন করার মধ্যে যদি এই কাজগুলো হয় সেটা হতে পারে, এবং সরকার প্রাথমিকভাবে অন্তত দেখলাম একটা রিয়াকশন করেছেন যে তারা কোনো বেসরকারি ব্যাংকের কাউকে আপাতত কোনো নির্বাচনী দায়িত্বে দেবেন না। এভাবেই যদি স্টেপ নেয় হতে পারে। আর অন্য একটা ঝুঁকি আছে, আমি একটু অগ্রিম বলে রাখি, জামাত একটা হাইপ তৈরি করেছে, তারা অনেক ভালো করবে, জিতে যেতে পারে। আমার বিবেচনায় জামাত খুব বেশি ভালো করবে না। জামাতের পপুলার ভোটের পার্সেন্টেজ বাড়বে, কিন্তু এটা তাদেরকে সিট অনেক বাড়াবে না। ধরুন 96 সালে তারা 7-8% ভোট পেলেও সিট পেয়েছিল 3টা, এবার 15-20%ও যদি ভোট পায়, সিট কি 151 হয়ে যেতে পারে? আমি মনে করি না। 15, 20, 25, 30, 40, 50ও যাক, হোয়াট এভার, যদি এই সংখ্যাটা, তারা তো হাইপ তুলছেন 100 বা নির্বাচনে ফাইট দিয়ে দেবেন, যদি না হয় জামাত নির্বাচন সঠিক হয়নি বলে আওয়াজ তুলতে পারে। কারণ এই পরাজয়, এই যে তাদের এক্সপেকটেশনের সাথে ম্যাচ করেনি একদম, এইটা তো বিএনপিও তুলতে পারে এই অভিযোগ।
বিএনপি প্রত্যাশিত ফল যদি হয়, কিন্তু ওই যে বিএনপি যদি জিতে যায়, মানে পার্থক্য হচ্ছে এটা জিতে গেলে আমার মনে হয় না সেটা আর এভাবে করবে। তবে বিএনপির প্রবণতার ভিন্নতা আছে, সেটা হলো ডাকসু নির্বাচন নিয়ে আমরা যখন দেখেছি বিএনপির মধ্য থেকে নিম্ন পর্যায়ের কেউ কেউ প্রশ্ন তোলার চেষ্টা করেছেন, জনাব তারেক রহমান কিন্তু সেই জিনিসটাকে থামিয়েছেন এবং ওই ফলাফলটা একসেপ্ট করেছেন এবং অভিনন্দন জানিয়েছেন। সুতরাং আমার মনে হয় যে এটা উনি এটা এনশিওর করবেন। কিন্তু জামাতের ক্ষেত্রে হলো বিরাট পার্থক্য, একটা দল ক্ষমতায় চলে যেতে পারে, আমরা অফ রেকর্ড বা অন্যান্য জায়গায় যখন অনেক সময় বসি টসি লোকজন জামাত কি ক্ষমতায় চলে যাবে এরকম একটা পারসেপশন যেহেতু তৈরি করেছে, সেই দল যদি 25-30টা সিট পায় সে মারাত্মক ইলেকশন রিগিং এর আমার ধারণা বেশি সচেতন। আর একটা বিএনপি দুটো বিপদ আমি দেখি, একটা হচ্ছে বিএনপির এবার আসন সমঝোতায় একটা ঝুঁকি হচ্ছে বিএনপির প্রচুর ক্যান্ডিডেট জমে গেছে, 3টে নির্বাচন হয়নি, মানে বহু মানুষ বসে আছে। আমি একটা হিসেব এভাবে করলাম, 2006 সালে বিএনপির যে নেতার বয়স 55 বছর, 55 বাংলাদেশের এমপির ইলেকশন করার জন্য একেবারেই বেশি বয়স না। মানে উনি এখন সারা জীবন লড়াই করে উনি এবার আসলেন যে আমি পরের বার নমিনেশন পাবো, মানে ধরুন 6 সালে যে নেক্সট নির্বাচনে পাবো, এবার পেলাম না পরেরটায় পাবো, 5 বছর, তখন আমার বয়স 60 হবে, আমি নমিনেশন পাবো। তো 55 বছর বয়সে দাঁড়িয়ে যে মানুষটা 6 সালে ছিলেন তার বয়স এখন 75। এই এন্টায়ার সময়টায় মানে উনি ওনার জীবনের, আমি এমপি হওয়া মানে লুটপাটের কথা বলছি না, একটা পলিটিশিয়ানের কিন্তু স্বপ্ন থাকে উনি পার্লামেন্টে যাবেন, ওনার কাজ করবেন উনি, এরকম অনেক পার্লামেন্টারিয়ান আছে যে বরং পয়সা নষ্ট করেছেন একদম। সো সবচেয়ে ম্যাচিউর টাইমটা এসে ওনার এখন আর টাইম নেই, 75 বছর বয়স হয়ে গেছে, যার বয়স 60 ছিল তার বয়স এখন 80। ফলে এই যে ছাড়বো, নিজের দলের ক্যান্ডিডেটদেরকে ম্যানেজ করাতেই প্রবলেম হয়ে গেছে, এটা হলো এক। ফলে কতটুকু ছাড়বো এটা ঝুঁকি। মার্কা না পাওয়াতে আরেকটা নতুন ঝুঁকি তৈরি হয়েছে, সেটা হচ্ছে এই যে আমি ফ্র্যাঙ্কলি বলি যে অনেকেই খুব পরিচিত কিছু মানুষজন ছাড়া ছেড়ে দেওয়া সিটে নিজের সিম্বলে ইলেকশন করে অনেকে জিতবেন না, কারণ আমি ধারণা করি ওই সিটগুলো থেকে বিএনপি তার স্বতন্ত্রদেরকে সরাতে পারবেই না। কেন বলছি? স্বতন্ত্ররা যদি দেখে যে এই নির্বাচনটা জিতে যাওয়ার সম্ভাবনা আছে, বহিষ্কার হতে পারে, উনি বহিষ্কৃত হলেন, জিতে যদি যান বাংলাদেশের দলে ফেরত যাওয়ার নজির প্রচুর আছে। আর যদি নাও যান উনি এমপি কিন্তু হয়ে গেলেন এবং উনি স্বতন্ত্র এমপি হয়েছেন, এটা কিন্তু বিরাট গ্রাউন্ডের ব্যাপার, এটা ব্যক্তি কোনো সিম্বল না নিয়ে পরবর্তী নির্বাচনে তিনি হয়তো আবার এই দলের কাছে ফিরতে পারবেন। এইসব কারণে বিএনপির জন্য এটা ঝুঁকিপূর্ণ মনে করছে। এবং আমি কিছুটা অতি সতর্কতা যে জামাত অনেক ভালো করে ফেলবে কিনা, সুতরাং প্রতিটা সিটের আমি ফাইট করবো কিনা, আমি এবার আমার অপিনিয়ন যদি বলি এত বেশি সতর্কতার প্রয়োজন ছিল না। বিএনপি তার শরিকদেরকে ছেড়ে যদি কিছু সিট কমও পেত, 2-4-5টা যদি হেরে যেত, আমি তাত্ত্বিকভাবে ধরে নেই, তাতেও কিন্তু বিএনপি যে কমিটমেন্ট করেছিল, তাদেরকে রেখেছে, বিএনপি যে একটা উদারতা দেখিয়েছে, এটা দীর্ঘমেয়াদে বিএনপির জন্য কিন্তু ভালো হতো। এটা এখন জিততে পারেন আপনি এবার, কিন্তু এটা একটা শর্ট সাইটেড, একটা মায়োপিক একটা ভিউ হয়ে গেল, মায়োপিক ভিশন হয়ে গেল, এটা লং টার্মে কিন্তু ক্ষতি করতে পারে।